আমি এগিয়ে এসে দেখি 2 কামরার ঘর, মেঝে পাকা, সাথে ঘরের ওয়াল অর্ধেক বেড়া আর টিন দেওয়া। নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি পাঠ করতে চলেছি তারানাথ তান্ত্রিকের রাতভক্ষণের 2য় ও অন্তিম পর্ব। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। দরজার সামনে দাঁড়িয়ে সেখানে টোকা দিতে ভেতর থেকে মাঝবয়সী এক লোক বেরিয়ে এলো। আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে আমার কাছে এসে বলে, দিন বাবা ঠাকুর, ব্যাগটা আমাকে দিন, ব্যাগটা আমাকে দিন। আমাকে বাবা ঠাকুর ডেকে এভাবে তাকে অপমান করবেন না। আমি নামমাত্র তার দাস। তাছাড়া আপনি বয়সে আমার থেকে অনেক বড়। আচ্ছা, ঠিক আছে ঠাকুর, ঠিক আছে। কথাগুলো বলেই আমার ব্যাগ নিয়ে ভেতরে চলে যান তিনি। আমিও তার সাথে যাই। তিনি আমার হাত মুখ ধোয়ার ব্যবস্থাও করে দিলেন। এরপর বারান্দায় এসে বসি। সেখানে রোদ আছে, একই ঠান্ডা, আবার হাত মুখ ধুয়ে আরো ঠান্ডা লাগছে। রোদ তাপছি, তখন মালি এসে আমার পাশে বসলো। আমাকে দেখেই বলল, ঠাকুর কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে। বসত বাড়ি সেখানে থাকলেও ঘুরে বেড়াই, সেটাই আমার কাজ। ভালো। এই বাড়িতে কি দেখলেন তখন? গিন্নিমা তো আমাকে আগেই বলেছিলেন, কিন্তু অত সকালে যে কোথায় গিয়েছিলেন গিন্নিমা? গিন্নিমায়ের মন তো ভালো নেই, বুঝতে পারি সেটা আমি। আর হবেই বা না কেন বলুন তো? একমাত্র মেয়ে, সে বাড়িতে নেই। চন্দ্রমা এত ভালো, আর সে কিনা আমার বিশ্বাস হয় না। লোকে যেসব কথা বলে আমার একদম বিশ্বাস হয় না ঠাকুরমশাই। ও অমন কাজ করতে পারেই না। ছোট থেকে কোলে পিঠে মানুষ করছি, আর ওকে আমি চিনব না বলুন তো? আর বড় ছেলে, মেজ ছেলে, ওরা কেমন? দাদা বাবুরা তো বোন বলতে পাগল, কিন্তু রেগে গেলে বোন কেন, বাবা মা কাউকে মানে না। ওরা মেজাজটা পেয়েছে একদম ওদের ওই বড় কর্তার মতন, মানে ঘোষাল বাবুর বাবার মতন। ও, তিনি কি খুব বদমেজাজি ছিলেন? তা একটু ছিলেন। আমি তো তখন ছোট, এই গায়ে আমার বাড়ি, বাপ মা তো মরল, একা কি করব? তখন বড় কর্তা নিজেই দেখে কাজ দিলেন আমায়, ওই সেই থেকেই এখানে আছি। কিন্তু আমার এত বয়সও দেখিনি গ্রামে এমন অসুখ হওয়া। সবাই রক্ত বমি করছে ঠাকুর, শুকিয়ে কাঠ খাচ্ছে, দাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু বমি করছে রক্ত। ওভাবে বেঁচেও আছে, মরছেও কিছু। এই অসুখ কবে থেকে? বেশি না, মাস আগের কথা। লোকে ওই বনের ভেতরে পূজারীকে দেখে সেখানেও গেছে পুজো করতে, কিন্তু সে কোন ঠাকুর আর কি বা তার পুজোর উপকরণ কিছুই কেউ জানতো না। যেদিন পূজারীর মূর্তি গড়া শেষ, তখন ঠাকুরের মূর্তি দেখে লোকে পূজারীকে ভয় করতে শুরু করলো বাবা। কেননা সে ঠাকুর দেখতে অন্য ঠাকুরের থেকে একদম আলাদা। লোকে ধীরে ধীরে সে মন্দিরে যাওয়া কমিয়ে দিল। পূজারী তখন লোককে বোঝাতো যে সে ঠাকুর নাকি খুব জাগ্রত। এই গ্রামে এক দুঃসময় ঘনিয়ে আসছে, তাই সে এখানে মায়ের স্বরূপকে খুঁজে মায়ের দায়িত্ব তার কাছে দিয়ে তিনি যাবেন বলেছিলেন। আর বলেছিলেন যে এই গ্রামে যত কাক আছে তাদের কিছু যেন কেউ করে না, খেতেও যেন দেয়। আমিও গেছি সেই পূজারীর কাছে। ওই চন্দ্রমা আমাকে নিয়ে গিয়েছিল ফুলের গাছ লাগানোর জন্য। সব করা হলো, কিন্তু হঠাৎ একদিন ওই মন্দিরের কিছু দূরে অনেক কাককে মরে পড়ে থাকতে দেখা যায়, জানেন তো? আর গ্রামের লোক দেখেছে সেখানে নাকি আরো কি সব পূজার আচার পড়েছিল। তখন গায়ের লোক ঘোষাল বাবু আর দাদা বাবুরা মিলে
পূজারীকে চেপে ধরে সত্যি কথা বলার জন্য। তিনি নাকি শুধু হেসেছিলেন। চন্দ্রমা সব শুনে ছুটে যায় পূজারীকে বাঁচাতে। সেখান থেকে তাকে মারতে মারতে দাদাবাবুরা ধরে এনে ঘরে আটকে রাখে আর পূজারীকে চলে যেতে বলে। এরপর থেকে ওই অসুখের শুরু, সাথে গ্রামে অনেক কাকও বেড়ে যায়, যাকে তাকে ঠোকর পর্যন্ত দেয়। আমি অবাক হয়ে কথাগুলো শুনছিলাম। মালির কথা শেষ হতেই আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে সেই কাকগুলোকে কে মারলো? জানি না, লোকে বলে পূজারী নিজেই তাদের মেরে গ্রামের ক্ষতি করেছে, যাতে তাকে লোকে মানে আর বলে যে হ্যাঁ তুমি আমাদের রক্ষা করেছ, বা ওই রক্ষা ক্রয়। আর চন্দ্রিমা যে তার সাথে চলে গেছে, এখন কোথায় আছে তাহলে? সেটা তো জানি না, কেউ জানে না। কবে যে এই অসুখ যাবে আর লোক আবার বেঁচে উঠবে, কেউ কিছুই করতে পারছে না ঠাকুরমশাই। বুঝলাম। ঠাকুর, আপনি কি কিছু করতে পারবেন না? না হলে যে গোটা গ্রাম শেষ হয়ে যাবে ঠাকুর। গিন্নিমা আমাকে বলেছেন আপনি এখানে আমাদের রক্ষা করতে এসেছেন। আমি আর কি বলবো, তার হাত ধরে আশ্বাস দেওয়ার জন্যই বললাম, যতটুকু সম্ভব আমি করব, এরপর বাকিটা তিনি জানে। গিন্নিমায়ের কষ্ট আর দেখা যায় না ঠাকুর। ঘোষাল বাবুও কেমন হয়ে গেছেন এখন। এই দেখেন, অনেক কথা বললাম, আপনার খাবারের তো কিছু ব্যবস্থা করলাম না। ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। সেই সময় মণিবালা দেবী উপর প্রান্তের বাড়ির বারান্দা থেকে ডাক দিলেন, বাবা এসো, খেয়ে যাও, আর মালি কাকা আপনিও আসুন। বাইরের বারান্দায় দুজনে এসে বসেছি। মণিবালা দেবী আমাদের খাবার বেড়ে নিয়ে এসেছেন। থালা আমাদের সামনে রাখতেই দেখলাম তাতে লুচি, তরকারি আর মিষ্টি আছে। মালির থালা সে হাতে তুলে নিয়ে মাটিতে গিয়ে বসল। তাকে দেখে আমি বললাম, ওখানে বসলে কেন? আর এখানে এসো, এখানে এসো। মালি ইতস্তত করে বলেন, না ঠাকুর, আপনি খান, আমি নিচেই ঠিক আছি ঠাকুর, নিচেই ঠিক আছি। জোর করতেও যখন এলেন না তখন বুঝলাম সম্মান করেন বলেই আমার পাশে বসতে তার আপত্তি। তবে প্রথম গ্রাস যখন আমি মুখে তুলতে যাব, তখন হঠাৎ কোথা থেকে একটি কাক উড়ে এসে বারান্দার কড়ি কাঠে বসল। আমার দিকে কেমন এক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কাকটিকে দেখেই মণিবালা দেবীর মুখ যেন কেমন হয়ে গেল। মালিও অবাক হয়ে তাকিয়েছিল সেটার দিকে। আমি কিছু বলতেই যাব, হঠাৎ সেটা উড়ে এসে আমার হাতের খাবার ফেলে দিল। এবার মণিবালা দেবী বললেন, ওমা, এটা কি অলক্ষণী ব্যাপার হচ্ছে বাবা? তখন সকালে জল খেতে পারলেন না, এখন খাবার, কি হচ্ছে এসব বলুন তো? সেই সময় কাক তো কর্কশ গলায় ডেকে উঠে উড়ে গিয়ে একটা গাছে বসল। আমি শান্তই ছিলাম। এবার আমার পাতের লুচিগুলো নিয়ে সেই গাছের নিচে নামিয়ে দিয়ে এলাম। কাকটি সবগুলো মুখে নিয়ে উড়ে গেল। ঠিক এর কারণ কি তা বুঝতে পারলাম না। তবে তখন মনে পড়ল সেই মন্দিরের বৃদ্ধার কথা। আমি মণিবালা দেবীর কাছে এসে দাঁড়ালাম। তাদের অবাক চোখ আমার দিকে তাকিয়ে। বৃদ্ধার কথা মনে পড়তেই আমি মণিবালা দেবীকে বললাম, আগে আমাকে কিছু খাবার দিতে পারেন? একজন যে না খেয়ে আছে অনেক দিন, তাকে না খাইয়ে আমি কিভাবে খাই বলুন তো? আসলে আমি ভুলে গিয়েছিলাম। এবার মণিবালা দেবী বললেন, কাকে? কেউ আছে তোমার সাথে বাবা? না না, তেমন কেউ না। যদি কোনো অসুবিধে না থাকে তবে আমাকে একটু খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মণিবালা চলে যায় ভেতরে। মালি নিজের হতভম্ব ভাব নিয়ে এগিয়ে আসে।
ঠাকুর, এই কাক তো ভালো না, লক্ষণ তো ভালো নয়। আমি আগেই বলেছিলাম এই বাড়িতে কুনজর লেগেছে, সবাই সেই নজরে পড়ে গেছি, সাথে আপনি পড়েছেন। আমি ঈষৎ হেসে বললাম, মালি কাকা, কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দেব। শুধু একটা খেয়াল রাখবে, খাবারের এঁটো যেন ওই পুকুরে না ফেলা হয়। মণিবালা দেবী খাবার হাতে নিয়ে আসে, আমি কথা না বাড়িয়ে খাবার নিয়ে বেরিয়ে যাই। রাস্তা চিনতে অসুবিধে হয় না, সোজা রাস্তা ধরে বাইরে এসেছি। সেখান থেকে বনের পথে মন্দিরের কাছে এসে দেখি কেউ নেই। ওই সেই বৃদ্ধা, তিনি বলেছিলেন সেখানেই থাকবে। মন্দিরের ভেতরে উকিও দিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বার কয়েক ডাকও দিলাম, কিন্তু কেউ এলো না। খাবারটা মন্দিরের পরিকাঠে রাখবো কিনা ভাবছি, হঠাৎ বাইরে বেশ কয়েকটা কাকের আওয়াজ পেলাম। বাইরে এসে দেখি মন্দিরের উপরের কাকগুলো চক্রাকারে ঘুরছে সব, আর ডেকেই চলেছে। দেখে আমার কেমন যেন লাগলো। ঠিক সেই সময় পাশের গাছের ভেতর থেকে বৃদ্ধা বেরিয়ে এলেন। তিনি আসতেই কাকগুলো যেন নিমিষের মধ্যেই চলে গেল। এবার বৃদ্ধা বললেন, হুমা, খাবার এনেছিস বুঝি? তোর মনে আছে? বৃদ্ধা মন্দিরের চাতালে এসে বসল, আমিও বসলাম। আগে মা, কোথায় ছিলেন আপনি? আর এই কাকগুলো? তুই তো ঘোষাল বাড়িতে আছিস, তাই না? কিছু কি বুঝতে পারছিস নে সেখানে? আমি অবাক হলাম। আপনি কি করে জানলেন মা? ওই কাকগুলো তো খবর দিল রে। দে, কি খাবার এনেছিস দে তো, দে। এই বলেই তিনি আমার হাতের খাবার নিয়ে খেতে শুরু করলেন। কিন্তু মা, বললেন না তো আপনি কোথায় ছিলেন আর এই কাকগুলো কি? সব উত্তর পাবি, শুধু আজকে রাতটুকু ঘুমাবি না। একটা জিনিস দেবো তোকে, সেটাকে নিয়ে ওই ঘোষাল বাড়ির পুকুরে ফেলে দিবি, আর সঠিক সময় হলে তোর প্রশ্নের সব উত্তর পেয়ে যাবি। আর একটা কথা, আর এটা যদি না করিস তবে আমার পক্ষে আর তোর পক্ষে এই গ্রামের কোনো লোককে বাঁচানো সম্ভব না। কিন্তু আপনি এসব কি করে জানলেন? জানতে হয় রে, সব না জানলেও জানতে হয়। মানুষের ভালোর জন্য কিছু তো করব, আর আমি তো নিজে করতে পারবো না, কাউকে দিয়ে করাতে হবে। আর তুই তো তোর গুরুকে খুঁজছিস কি, তাই তো? পেয়ে যাবি। মা, মা সত্যি বলছো মা? মা, আমার 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 সব শক্তি মানুষের উপকারের জন্য মা। করবো মা, আমি সব করবো মা। তুমি যা বলবে আমি সব করবো মা। কিন্তু এসবের কারণ কি সেটা জানতে পারি মা? আর চন্দ্রিমাই বা কোথায়? এখানে যে পূজারী ছিলেন তিনি বা কোথায়? এবার বৃদ্ধা বললেন, ওই পূজারী খুব ভালো লোক, গ্রামের বিপদের কথা আগে বুঝতে পেরেছিল, সেজন্যই গ্রামে এসেছিল সে। কিন্তু গ্রামের মানুষ তাকে বুঝল না, গ্রাম ছাড়া করল। সে করুক, কিন্তু সে কি আর নিজের কর্তব্য ভুলে যায়? সে দূরে থাকলেও আবার ফিরবে। এখন যা তো তুই, আজকের দিন দেখ, সব উত্তর পাবি তুই খুব তাড়াতাড়ি। আমাকেও তো পুজোয় বসতে হবে, চা চা চা। আমি আর কথা বাড়ালাম না, বৃদ্ধার দেওয়ার জিনিস নিয়ে সেখান থেকে রওনা দিলাম। মনে মনে ভাবছি ঠিক কি হবে, কিভাবে জানবো কি ঘটনা। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। বন থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরে এলাম। এবার নিজের আহার শেষ করে মালি কাকার সাথে বাড়ির বাগান পরিদর্শনে বেরোলাম। বাড়ি লাগোয়া বাগান, সেখানে অনেক গাছ, আর বেশিরভাগ যে সব চন্দ্রিমার পছন্দের সেসব মালির কাছেই জানতে পারলাম। তবে বাড়ির এখানে শুধু বাগান আছে তা নয়, বাড়ির সীমানার পাশেই একটি পুকুর আছে, আর সেখানে বাগান দেখলে মন জুড়ে যায়। ভাবতেই পারিনি সত্যি এমনভাবেও সাজানো সম্ভব। এবার মালি বলল, ঠাকুর,
এইসব কিন্তু চন্দ্রমা একাই করেছে, আমি একটু সাহায্য করেছি বটে, তবে সবটাই তার পরিকল্পনা। আগে এই ঘাট এমনি পড়ে থাকতো ঠাকুর, আর এখন দেখুন তো কি শোভা। এখানে কিন্তু ফুলের শেষ নেই ঠাকুর, 12 মাস ফুল থাকে, দেখতে যে কি ভালো লাগে। আচ্ছা কে কে আসে এখানে? বাড়ির সবাই আসে, তবে চন্দ্রমা একটু বেশি আসতো। এখানে বাগান নিজের জন্য বানিয়েছিল সে। তবে একটা ব্যাপার আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এখানে এখন যত গাছ আছে সবকটাই দেখুন ফুল আছে, অথচ কিছু কিছু গাছের ফুলের সিজন কিন্তু এখন নয়। আর সেসব গাছে যে ফুল রয়েছে সেগুলোর মধ্যে একটা অস্বাভাবিকতা আছে কিন্তু। আমি খুব অবাক হলাম। অস্বাভাবিক মানে? ফুলগুলোকে দেখুন, সব কটির মধ্যে একটা রঙের ছিটে আছে, কিন্তু আগে ছিল না। আর ফুলগুলো কখনো শুকিয়ে যায় না, সবগুলো যেন ফুটেই থাকে। ঝরে না? তাহলে কিভাবে নতুন ফুল হয়? তো ওটাই তো আশ্চর্যের ঠাকুর। আমি খেয়াল করেছি, গ্রামে যাদের অসুখ আছে তারা এখানে এসে টিকতে পারে না, আরো বেশি করে অসুস্থ বোধ করে। আমার ভ্রু কুঁচকে যায়। আমি গাছগুলোকে ছাড়িয়ে তখন পুকুরের দিকে এগিয়ে গেছি। পুকুরে বেশ জল আছে, দেখে বোঝা যায় ডুব সাঁতার দেওয়া যাবে। সে পুকুরের জল একদম কালো, এই দিনের বেলাতেও নিজের ছায়াকে এত ঘন দেখাচ্ছে যে কি বলি। আমি আরো এগিয়ে গেলাম। মালি কাকা তখনও ফুলের কথা বলেই যাচ্ছি। আমি পুকুরের একদম কাছে চলে এসেছি, ঠিক তখনই মালি কাকা চিৎকার করে বলে, ঠাকুর নেমো না, ওই জলে নেমো না, ওই জল ভালো না, যে নেমেছে তারই গায়ে ফসকা উঠেছে ঠাকুর। আমি সরে এসে বললাম, মানে? চন্দ্রমা একবার ভুল করে পুকুরের জলে গাছের এক বিষ সার ফেলে দেয়, সেই থেকে ওই জল শুধু গাছেদেরই দেওয়া হয় ঠাকুর। কারণ শুনে আমি কৌতূহলী হয়ে পুকুরের কাছে এসে হাঁটু মুড়ে বসে জলে একটা আঙ্গুল ডুবালাম। সাথে সাথে জলে যেন মৃদু কম্পন হলো, আর সেটা শুধু আমি বুঝতে পারলাম, কারণ সেটা জলের তলায়, উপরে না। তবে কিছু একটা আমার শক্তিকে যেন টানছে। আমার কেমন যেন খারাপ লাগছিল, মাথাটা ঘুরে উঠলো, আর আমি সরে যাব সেখানে বসে পড়লাম। মালি কাকা, এই জলে আর আসবেন না, এখানে থাকাটা ভালো হচ্ছে না। কেউ একজন চাইছে না আমরা এখানে থাকি, বুঝলেন? আমার কথা শেষ না হতেই সেখানে একটা কটু গন্ধ ভেসে আসে। মালি কাকা আমাকে তুলে সেখান থেকে সরে এলেন। পুকুরের জলে মনে হলো কিছু একটা আন্দোলিত হয়ে উঠল। মালি কাকা আমাকে টেনে সেখান থেকে সরিয়ে আন। এবার মালি কাকা বলল, এটা কি হলো ঠাকুর? এতদিন তো জলে কিছু হয়নি, তাহলে এখন কেন? সেটাই তো, জল কি আগে এমন কালো ছিল? এবার মালি কাকা বলল, না তো, আজই দেখছি ওই ফুলগুলোর মতন জলেও যে এমনভাবে পরিবর্তন এসেছে ভাবতেও পারছি না ঠাকুরমশাই। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে আমি তাকে সরিয়ে দিলাম। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি খারাপ কিছু উপলব্ধি বোঝার ক্ষমতা আগে লাভ করেছিলাম, তাই এবারও বুঝতে অসুবিধে হলো না যে এই পুকুরে ভয়ানক কিছু আছে। তাই দেবীর নাম স্মরণ করে তার দেওয়া মন্ত্র মনে মনে উচ্চারণ করে জলে হাত ছোঁয়ালাম। এরপর জলে যে অস্বাভাবিক পরিবর্তন সেটা সব থেকে আশ্চর্য। জল থেকে যেন আলো ঠিকরে বেরিয়ে আসছে। আমার চোখের সামনে পরিষ্কার দেখলাম একটা ছায়া শরীর জল থেকে উঠে এলো। তার পুরো শরীরটা জল দিয়ে তৈরি। সেখানে মুখ কোথায় তা বোঝাও গেল, শুধু জলের স্রোতের ভেতর থেকে একটা আওয়াজ পেলাম, যেটা খুব ফিস ফিস করে শোনা গেল, এখানে থাকিস না, চলে যা, অপরাধীরা সবাই মরবে,
মরতে ওদের হবেই, তাহলে যে রক্তের স্বাদ রক্ত দিয়ে পাওয়া যাবে না। কথাটা শেষ হতে সেই ছায়া শরীর আমার হাত ধরে হ্যাঁচকা টান দিল। আমি জলের মধ্যে ঝপাং করে পড়ে গেলাম, আর সাথে সাথে আবারও মালি কাকার গলা ভেসে এলো। ঠাকুর ঠাকুর ঠাকুর, কি করলেন? জলে ঝাঁপ দিলেন কেন? তার চিৎকার শুনে বুঝলাম এত কিছু যে হলো তিনি কিছুই দেখতে পাননি, সবটা আমি একাই দেখেছি। জলের মধ্যে হাবুডুবু খাচ্ছি, অনুভব করতে পারছি কেউ আমার হাত মহাক্রোশে টেনে রেখেছে, কিন্তু সে অদৃশ্য হাত আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ হঠাৎ আমার আরেক হাত কোমরে ঠেকল। তখন মনে পড়ল সে বৃদ্ধার কথা, বিপদে পড়লে তার দেওয়া জিনিসটি আমাকে বাঁচাবে। সেটাই বের করে হাতে নিলাম, অদৃষ্টের দিকে সেটা বারবার দেখাতে লাগলাম। আশ্চর্য, আমার হাত ছেড়ে দিল সে। আমি মুক্ত হতেই জলের উপরে ভেসে উঠলাম। দেখি মালি কাকা উদ্গ্রীব হয়ে জলের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে পাড়ে এসে বসলাম। হাতের জিনিসটিকে দেখে আমি বুঝতে পারছি না সেটা কি, তবে মালি কাকা যাতে বুঝতে না পারে তাই সেটা আবার কোমরে গুজে রাখলাম। মালি কাকা আমাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেলেন। কেউ কিছু জানে না, তাই কেউ আসেও নি। আমি শুকনো কাপড় পরে বাইরে এসে বারান্দায় বসলাম। মালি কাকা অবাক হয়ে আমাকে দেখছেন। মালি কাকার অবাক মুখ দেখে বুঝতে পারছি সবটা জানতে চান তিনি, কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না সেটা কি করে বলি, তাই বললাম, জানি তুমি অনেক কিছু জানতে চাও, তবে আমি নিজেও কিছু বুঝতে পারছি না, তাই রাতটুকু দেখে তারপর কাল না হয় তোমায় সবটা জানাবো। এবার মালি কাকা বলল, আচ্ছা, কিন্তু তোমার তো শরীরে কিছুই হলো না, তুমি তো ঠিকই আসো দেখছি। সেটা মায়ের ইচ্ছে বলতে পারেন, আর আমার গুরুর আশীর্বাদ। ওর থেকে বেশি কিছুই বললাম না। আর এরপর আর দুজনের মধ্যে কথা হয়নি। মালি কাকা নিজের কাজে চলে যান। আমি বিশ্রাম করি আর ভাবছি সেই বৃদ্ধা অনেক কিছুই জানেন, আমাকে কিছুই বলেন না, তবে জিনিসটা যে কি সেটা আমার জানবার খুব ইচ্ছে ছিল। এভাবে যে ওই বিভীষিকার হাত থেকে আমি মুক্তি পাবো তা আমি ভাবিনি। আর মালি কাকার কথা মতন আমার শরীরে কিছু হওয়ার কথা, কিন্তু হয়, সেটাও তো আশ্চর্য। দেখি না রাতে কি হয় দেখি। মালি কাকা বিকেলে ফিরে আসে, আমি দিনটুকু শুয়েই কাটিয়ে দিয়েছি। এর মাঝে একবার মণিবালা দেবী এসেছিলেন, কিন্তু বিশেষ কিছু আমাকে বললেন না। শুধু বললেন যে ছেলের শরীর ভালো নেই, তার দুই ছেলেই খুব অসুস্থ। আজ দুপুর থেকে রক্ত বমি করছে, আর ঘোষালবাবু জ্বরে পড়েছে। আমি কিছু করতে পারবো কিনা সেটা জানতে এসেছিলেন, কিন্তু ঘোষালবাবুর ডাক শুনতে পেয়ে তিনি চলে যান। আবার আমি কিছু করবো কিনা ভাবছি, ভেতরে যাওয়াটা কি সঠিক হবে। তখন মালি কাকা এলেন। আমি তাকে জিজ্ঞেসও করলাম, আচ্ছা কাকা, এই অন্দরমহলের অবস্থা বিশেষ ভালো নেই, একটিবার যাব নাকি তাই ভাবছি। আরে, আপনি তো ঠাকুর মশাই, আপনি গেলে বরং বুঝতে পারবেন যে কি হয়েছে। কিন্তু ঘোষাল বাবু তো মনে হচ্ছে আমাকে পছন্দ করতে পারছেন না। শুনলাম তার খুব জ্বর, আর ছেলে দুটো রক্ত বমি করছে। হায় ভগবান, এটা কি হলো? সে সেই বাড়িতেও রোগ ঢুকে গেল। তাহলে তো একটিবার দেখা উচিত। চলুন চলুন, আমিও যাবো, চলুন চলুন। এই বলে তিনি নিজেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে ভেতরের দিকে গেলেন। আমিও পেছন পেছন গেলাম। ভেতর বাড়িতে ঢুকতে আমার জন্য কেমন মনে হলো। পুরো বাড়িটি একদম চুপচাপ, কেউ কোনো কথা বলছে না পর্যন্ত। সবার মনে একই একটা ভাবনা,
আর বাড়িটি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। মালি কাকা আমার দিকে তাকিয়ে ইশারায় একটা ঘর দেখাল। তার পেছন পেছন সেখানে গিয়ে দাঁড়ালাম আমি। এবার মালি কাকা বলল, গিন্নিমা, কর্তাবাবু কোথায়? ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ গলা ভেসে এলো। কে রে দিনুমালি, আয় আয় আয়, আমি ভেতরে রে। আমি তো শেষ হয়ে যাচ্ছি রে, সব শেষ এবার। তোর কথাই সত্যি হচ্ছে রে, তোর কথাই সত্যি। আমি ভ্রু কুঁচকে কথাগুলো শুনছি। মালি কাকা আমাকে সাথে নিয়ে ইতস্তত করতে করতে ভিতরে ঢুকলেন। ভেতরে গিয়ে দেখি ঘোষাল বাবুকে শয্যায় যেন কেউ বেঁধে রেখেছে, হাত পা ছড়ানো শয্যার উপরে, কেমন শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকানো। আমাদের দেখে আবার ফিরে তাকান তিনি। মালি আবেগে প্রায় দৌড়ে গিয়ে পায়ের কাছে পড়ে কেঁদে উঠে বলতে থাকুন, কর্তাবাবু, এ কি আপনার অবস্থা কর্তাবাবু? গিন্নিমা কই? কথাগুলো বলে তিনি যেই ঘোষাল বাবুর পায়ে হাত দিয়েছেন অমনি তিনি ব্যথায় কোকিয়ে উঠলেন। আমি অবাক হয়ে দেখছি, শুধু কি করব কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এইসব? ঘোষাল বাবুকে ব্যথায় কোকিয়ে উঠতে দেখে আমি তাড়াহুড়োয় আবার বাইরে বেরিয়ে এলাম। দৌড়ে নিজের ঘরে এসে ঝোলা নিয়ে আবার সদর বাড়ির দিকে গেলাম। ঝোলায় আমার মন্দিরের কিছু আশীর্বাদী ফুল আর মন্ত্রপুত রুদ্রাক্ষ ছিল। সেটাই নিয়ে আবারও মায়ের স্মরণ করে ঘোষাল বাবুর বালিশের নিচে রাখতেই তিনি চুপ হয়ে যান। এবার বিছানায় উঠে বসেন তিনি। কে কে আপনি? কি করলেন এটা? আমার আমার শরীরের উপরের চাপ কেমন কমে গেল। আপনি নামবেন না, বিছানায় থাকুন। আপনার প্রচণ্ড জ্বর এসছে, বাকি কথা পরে বলছি। মালি কাকা, আপনিও এখানে থাকুন। কিন্তু গিন্নিমা কোথায় গেলেন? এবার ঘোষাল বাবু বলল, সে তো ছেলেদের কাছে ছিল, ওই ওই কোণের ঘরটাতে। আমি তাদের ঘরেই থাকতে বলে বাইরে এসে ঘরের চৌকাঠে একখানি সিঁদুরের রেখা এঁকে দিয়ে কোনার ঘরের দিকে গেলাম। সেখান থেকে একটা খুব ক্ষীণ গঙ্গানের আওয়াজ ভেসে আসছে। ঘরের ভেতরে বছর 20 একটি ছেলে শুয়ে। বুঝলাম এটাই রাজশেখর। সে ব্যথায় কোকিয়ে উঠছে। মুখ সে উপরের কড়িকাঠের দিকে তুলে রেখেছে আর হা করে আছে, চোখ বড় বড়, আর হাত দিয়ে বিছানার চাদরটিকে টেনে ধরেছে। বোঝাই যাচ্ছে ভেতরে ওর খুব কষ্ট হচ্ছে। আমি এগিয়ে গিয়ে আবারও একটু রুদ্রাক্ষ ওর মাথার বালিশের নিচে রাখলাম আর ঘরের দরজার সামনে সিঁদুরের গণ্ডি কেটে দিলাম। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে দেখলাম ধীরে ধীরে রাজশেখরের গঙ্গানিটা কমে আসছে। এবার মণিবালা দেবীকে খোঁজার জন্য পাশের ঘরগুলো দেখলাম, কিন্তু কিছুই নজরে আসলো না। এবার পেছনের দরজা দিয়ে বাইরে এসে বারান্দার দিকে নজর দিতে দেখলাম সেখানে একটি ঘরের সামনে মণিবালা দেবী মেঝেতে কি যেন মুছছে। আমি কাছে গিয়ে বললাম, কি করছেন? নীলকান্ত কোথায়? আমার কথায় যেন তিনি চমকে উঠলেন। বিস্ফারিত চোখ আর কাপা হাতে আমার দিকে তিনি তাকালেন। কি হয়েছে? আপনি এমন ভাবে? মণিবালা দেবী হঠাৎ উঠে এসে আমার হাত চেপে ধরে বললেন, এখান থেকে চলে যাও, এ রাক্ষসে অসুখ তোমাদেরকে খেয়ে নেবে। চলে যাও এখান থেকে। আর 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 মালিকেও নিয়ে যাও। কিন্তু কেন? এবার মণিবালা দেবী বললেন, ওই রাক্ষস সবাইকে খেয়ে নেবে। সে আছে ওই পুকুরে। হ্যাঁ, সে ওই পুকুরে আছে। আমি আজ নিজে চোখে দেখেছি। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আপনি শান্ত হন। আমি তাকে দেখেছি। আমাকে জলের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল।
সে আমায় কিছু করেনি, আমাকে ছেড়ে দিয়েছে। তাই তাই বলুন, কি জানেন আপনি? কে সে? কিভাবে এসবের শুরু? আমি সাময়িক সবার কষ্ট লাঘব করেছি, কিন্তু পুরোপুরি কিছুই করতে পারিনি। বলুন কি হয়েছে? মণিবালা দেবী ডুকরে কেঁদে ওঠেন। এরই মাঝে ঘরের ভেতর থেকে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ হতে দুজনেই অবাক হয়ে সেদিকে তাকায়। এরপর দেখি অন্ধকার ঘরের ভেতরে একটা জানালা খোলা, আর সেটা থেকে আলো আসছে ঘরের মেঝেতে। সেখানে একটি মানুষ পড়ে আছে, তার হাত পা কেমন যেন অস্বাভাবিকভাবে মোড়ানো। ঘরের ভেতরের মানুষটিকে দেখে এগিয়ে যায় দুজনে। মণিবালা দেবী ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। আমি খারাপ কিছুর অনুভূতি পাচ্ছি, বুঝতে পারছি কিছু একটা ঘটেছে যেটা যেটা স্বাভাবিক নয়। দাঁড়ান, ভেতরে যাবেন না। কেউ এমন ভাবে পড়ে আছে কেন? আপনি এখানে কি করছিলেন? এবার মণিবালা দেবী বললেন, আমি এখানে মানে ও আমার ছেলে নীলকান্ত। ওর শরীর খুব খারাপ, সকাল থেকেই রক্ত বমি করছে বলে আমি এখানে আছি। আর ওদিকে যে সবার অবস্থা খুব খারাপ। একটা কথা বলুন তো, আপনি সব জানেন তাই না? কি হয়েছে আমাকে খুলে বলুন, নাহলে আমি সঠিকভাবে সাহায্য করতে পারবো না। এবার মণিবালা দেবী বললেন, না, আমি 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 জানি না, কিছু জানি না। আমি কই, কারো তো কিছু হয়নি। ওই সবার মতন ওদেরও একটু অসুখ হয়েছে। মিথ্যে বলবেন না, বলুন কি হয়েছে। আমার জোর করা সত্ত্বেও তিনি মুখ খুললেন না। এবার দেখলাম ঘরের ভেতরের নীলকান্ত উঠে বসেছে। এবার ওর মুখ দেখলাম, মুখের একদিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওকে দেখে আমার ভালো ঠেকলো না। আমি এগিয়ে ঘরের ভেতরে ঢুকতে যেতেই মণিবালা দেবী আমার হাত টেনে বললেন, যেও না বলছি, যেও না। ও সুস্থ নেই, ওকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুমি বরং ঘোষাল বাবুর কাছে যাও। চিন্তা করবেন না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি কিছু না বললেও আমি বুঝতে পারছি পরিস্থিতি স্বাভাবিক নেই। কিছু তো একটা আছে যার জন্য এখানে সবাই অসুস্থ। আপনার ছেলেকে কেউ ভেতর থেকে ধরে রেখেছে, তাই তো ওর এমন অবস্থা। ওকে ভেতর থেকে শেষ করে তবেই ছাড়বে, কিন্তু শেষ কি জানি না, হয়তো। এবার মণিমালা দেবী বললেন, না না না, আমার ছেলে কি দোষ করেছে? কি দোষ করেছে আমার ছেলে? ওকে 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 বাঁচাও, ওকে বাঁচাও তুমি। তাই তো বলছি, আমাকে সবটা বলুন। এবার মণিবালা দেবী বললেন, চন্দ্রিমা চন্দ্রিমা যাওয়ার পর থেকে দুই ভাই যেন কেমন হয়ে যায়। আমাদের সাথে ঠিক মতন কথাও বলতো না। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কি খবর হলো বল, মেয়েটির কোনো খোঁজ নিল কি না, কিন্তু আমার সাথে ওরা ওরা দুর্ব্যবহার করতে থাকে। ঘোষালবাবুকেও অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু উত্তর দেয়নি। তারপর থেকে ওরা সবাই একে একে অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। তবে এমন কেউ আছে যে সবাইকে ধরে রেখেছে। আপনি ওদিকে যান। ঘোষালবাবু আর রাজশেখরের শরীর ভালো নেই। এবার মণিমালা দেবী বললেন, কিন্তু এদিকে যে, বলছি তো, যান, আমি দেখছি কি করা যায়। জোর করে মণিবালা দেবীকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। নীলকান্ত তখন হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে, চোখে একটা অদ্ভুত প্রশান্তি যেন। আমি কাছে যেতে সে হেসে বলে, আপনি আপনি আমাদের বাঁচাবেন? দরকার নেই, কেউ কিছু করতে পারবে না। লোকে যা বলে সব মিথ্যে। ওই তান্ত্রিক কিছুই করতে পারবে না, ওর কোনো শক্তি নেই। যে পাপও করেছে তার শাস্তি
তার শাস্তি পেয়েছে। কিন্তু ওদের সাথে কি করেছো সেটা সত্যি করে বলো। আর পুকুরের জলে ওই ছায়ামূর্তিটি কে? এবারের প্রশ্নে নীলকান্তর মুখের হাসি উবে গেল। কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়েছে। আবারও সে থেমে থেমে বলল, কোথায় 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 কে? কিছুই নেই। মিথ্যে বলছেন আপনিও সবার মতন। এসব অসুখ, আর কিছু না। ওর কথা শেষ হতে হঠাৎ ঘরের মধ্যে যেন ঝড় উঠল। ঘরের পরিবেশ অস্বাভাবিক। হঠাৎ দরজার দিক থেকে একটা আওয়াজ হলো। দেখলাম সেখান থেকে একটি ভেজা পায়ের ছাপ ভেতর দিকে আসছে। কে সেই অশরীরী বোঝা যাচ্ছে না, কিন্তু সে ছাপ গিয়ে থামলো নীলকান্তর সামনে। আমি অবাক হয়ে দেখলাম নীলকান্ত ভয়ের তো চোখে সেই দিকে তাকিয়ে। এবার ওর চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। এবার নীলকান্ত বলল, কেন কেন এসেছিস আবার? কেন এসেছিস? বলছি না আমি কিছু করিনি। আমি কি জানি না? আমি কিচ্ছু জানি না। নীলকান্ত, কে কে এসেছে? তুমি কাউকে দেখতে পাচ্ছ? নীলকান্ত আমার দিকে তাকিয়ে বলে, কই, না তো, কেউ না। এবার পায়ের চাপ আরো কাছে এগিয়ে এলো। হঠাৎ নীলকান্ত নিজের গলা চেপে ধরে কুকিয়ে উঠল। বলো নীলকান্ত, এভাবে নিজেকে শেষ করো না। তোমাদের বাড়িতে যা করা আছে তাতে তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ পুকুরে আমি যাকে দেখেছি সে কোনো অসৎ আত্মা নয়। সে নিজেই দেবাংশী। সে নিজেকে মায়ের উদ্দেশ্যে সঁপে দিয়েছে। ওর প্রতি হওয়া অন্যায়ের ন্যায় চাইতে এখনো সময় আছে। বলে দাও তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারবো নীলকান্ত। আমার কথায় নীলকান্ত কোকিয়ে উঠে বলে, আমি কিছু জানি না। ওর কথা শেষ না হতে ঘরের মধ্যে তাণ্ডব শুরু হলো। দেওয়ালগুলোতে যেন কিছু একটা আঁচড়ে পড়ছে। নীলকান্ত শুধু মেঝেতে গড়াগড়ি দিচ্ছে। আমি উপায় না পেয়ে এবার দরজা দিয়ে এগিয়ে গেলাম। চৌকাঠে সিঁদুর ছিটিয়ে দিয়ে নীলকান্তর কাছে এসে একটা রুদ্রাক্ষর মালায় ছোঁয়াতে শান্ত হলো সে। ও ঘরের ভেতরের পরিবেশ স্বাভাবিক হলো। নীলকান্ত চোখ খোলো, বলো কি হয়েছে? তোমাকে কে কষ্ট দিচ্ছে? আমি তাকে সাময়িক আটকে রাখতে পেরেছি, কিন্তু পুরোপুরি পারবো না। বলো কি ঘটেছে? নীলকান্ত কিছু বলতেই যাবে, তার আগে বাইরে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল, সাথে মণিবালা দেবীর গলা। আমি দৌড়ে বাইরে এলাম। দেখি পেছনের উঠোনের মাঝে ধুলোর ঝড় উঠেছে। সেটা গোটা বারান্দা জুড়ে শুধু ছুটেই চলেছে। ঘরের ভেতরে সে ঢুকতে পারছে না। মণিবালা দেবী তার মাঝে বসে শুধু কেঁদেই চলেছে। মা, আপনি এখানে কেন? কি হলো? এবার মণিবালা দেবী বললেন, বাবা এটা আমার মেয়ে বাবা। আমি ওকে চিনি। ওই আমার চন্দ্রিমা। মা। এই বলেই তিনি আঁচড়ে পড়লেন মাটিতে। মাথা কুটতে বলেন, মারে, তুই কেন এখানে মা? আমার কাছে ফিরে আয় মা। ওরা যে সবাই বলে তুই তন্ত্র করে এসেছিস, আমার বিশ্বাস হয় না। তুই আমার কাছে আয় মা, ফিরে আয়। কি বলছে? এটা চন্দ্রিমা, কিন্তু কিভাবে? আমি চিনি, আমার মেয়েকে আমি চিনি। আমাকে বল মা, আমাকে বল তোর সাথে কি অন্যায় হয়েছে। আমি সব ন্যায় দেবো মা, আমি সব ন্যায় দেবো। তুই বল মা। তার কথাটা বলা মাত্র জ্বরের মধ্যে যেন একটা অবয়ব ফুটে ওঠে। সেখানে সেই দিনের নারী অবয়ব ফুটে ওঠে। আমি দেখেই চিনতে পেরেছি। হঠাৎ সে অবয়ব হাতের ইশারায় ঘরের ভেতরে দেখাতে থাকে। সে কি বলতে চাইছে ঠিক করে বুঝতে পারলাম না। আমার খেয়াল হতে আমার কোমরে গোজার জিনিসটি এবার বের করে কাপড়টা সরিয়ে ভেতরের জিনিসটি বের করলাম। সেটা দেখে সেই অবয়ব নিজেই আমার কাছে এলো। সেটা ধরে থাকা আমার হাত অবয়বটি ধরল, আর
আর ধুলোর ঝড় আমাকে ঘিরে ধরে। এরই মাঝে আমি অনুভব করলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে। তার মাঝে কিছু কিছু দৃশ্যপট ফুটে ওঠে। এক বৃদ্ধ বনের ভেতরে এসে একটা ফাঁকা জায়গা পেয়ে সেখানে বসে বিশ্রাম করছে। গাছে হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ে। হঠাৎ দেখতে পান কেউ তাকে ডাকছে। এক মহিলা, যার পরনে শুভ্র বসন, চুল এলোমেলো, বার্ধক্যের কারণে মুখে বলি রেখা স্পষ্ট। তার কাঁধে একটি কাক। সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে। এবার মহিলাটি বলল, যোগেন, ঘুমিয়ে পড়েছিস? এই দেখ, আমি তোর সাথে চলে এসেছি। এবার আমাকে একটি জায়গা করে দে, দেখি একটু থাকি। এই বনটা আমার খুব পছন্দ হয়েছে রে। এখানে থাকবো। এই গায়ের লোকের অনেক বিপদ রে। আমার স্বরূপ এখানে আছে রে, সে তোকে ঠিক মার্গ দেখাবে। কথাটা শেষ হতেই তার কাঁধের কাকটি খুব কর্কশ গলায় ডেকে ওঠে, আর তাতেই যোগেন ঠাকুরের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই বুঝতে পারেন সবটাই সব। যোগেন ঠাকুর কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মা, মা কোথায় গেলে মা? আমি আমি দেখো, আমি দেখো সত্যি এখানে তোমার ঘর করে দেব মা, সত্যি করে দেব। আর যে স্বরূপ তোমার, তাকে এখানে আনবো মা। কথাগুলো বলে তিনি কাঁদতে থাকে। হঠাৎ একটি নরম মেয়েলি গলা ভেসে আসে কিছু দূর থেকে। বাবা, কি হয়েছে তোমার? এভাবে এখানে কাঁদছো কেন? কেউ হারিয়ে গেছে বুঝি? আমায় বলো। এই যে দেখছো খোঁজো, এ কিন্তু খুব ভালো খুঁজতে পারে। আমায় বলো, কি হয়েছে গো তোমার? কথাটা বলে একটি কাককে সে দেখিয়ে দেয়। কিছু দূরে কাকটি মাটিতে ছিল, বড় বড় চোখে তাকিয়ে আছে যোগেন ঠাকুরের দিকে। যোগেন ঠাকুর মেয়েটিকে চিনতে পেরে নিজের চোখের জল মুছে বলে, মা, আর খুঁজতে হবে না, এই তো পেয়ে গেছি। আমি তোমাকে খুঁজছি যে মা। আমাকে কেন গো? এবার যোগেন ঠাকুর বলে, তুমি যে আমার মায়ের স্বরূপ গো। ধুর, আমি কারোর স্বরূপ নই। আমি হলাম গে ঘোষাল বাড়ির মেয়ে চন্দ্রিমা, আর এই হলো আমার পোষ্য খোঁজু। জানো তো, বাড়িতে একে নিয়ে না একদম যেতে পারি না। দাদা একদম পছন্দ করে না এর ডাক। এবার যোগেন এসে বলে, ঠিক আছে, ও এখানেই থাকবে। আমি ওর ঘর বানিয়ে দেব, আর আমার মায়েরও ঘর বানিয়ে দেব আমি। তোমার মা কে গো? দেখবে আমার মাকে। চন্দ্রিমার আগ্রহে যোগেন ওকে সাথে রেখে সব কাজ করে। প্রথমে একটি ছোট্ট ঘর বানায়, তারপর পুকুর থেকে এঁটেল মাটি নিয়ে এসে তার মাকে বানাতে থাকে। এরই মধ্যে চন্দ্রিমা আর যোগেন খোঁজুর খুব ভাব হয়ে গেল। দুজনেই মূর্তি তৈরিতে হাত লাগায়। বিকেল হলে চন্দ্রিমা বাড়ি ফেরে, কিন্তু খোঁজু সেখানেই বসে রয়।